এস এম রাশিদুল ইসলাম, আপনার কাছে আসি এবং একটি খবর নিয়ে আলোচনা গণমাধ্যমে খুব করে আছে, সেটি হলো যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, এবং সেটি অন্তর্বর্তী সরকারের একদম শেষ সময়ে এই চুক্তিটা হয়েছিল এবং চুক্তির ক্লজগুলো নিয়ে গণমাধ্যমে খুব করে আলোচনা হচ্ছে এবং এই সরকারও যে সেই চুক্তি থেকে দূরে সরে যাচ্ছে বা বাতিলের মতো কোনো জায়গায় যাচ্ছে এমনটা আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু এটি যদি আপনি যদি একজন কি বলা যায় খুব নামকরা অর্থনীতিবিদ এবং শ্বেতপত্র তৈরি করার মতো অভিজ্ঞতা যারা আছে, নাম উল্লেখ নাই করি, তিনি বলেছেন যে হরমুজ প্রণালীর যে সংকট তার চেয়ে বড় সংকট হতে পারে এই বাণিজ্য চুক্তি। আপনি যেহেতু ইকোনমিক, আমি এই চুক্তির বিষয়ে একটু বলি। সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন এই চুক্তিটি হয়, আপনারা জানেন যে এই ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দেশে কিন্তু যে আপনার আছে পারস্পরিক পাল্টা শুল্ক বলে, এটারে উনি খুব বাড়াচ্ছিলেন। এটা আপনার মনে আছে কিনা? যেমন ভারতের ক্ষেত্রে 50% করে দিয়েছিল। বাংলাদেশে আমাদের ক্ষেত্রে সম্ভবত 37%-এর উপরে চলে গেছে। 37%, 35%-এর উপরে গিয়েছে। এখন ওই সময় কিন্তু আমাদের, এবং ওই সময় বেশ কিছু বৈঠক হয়েছিল। জি, বৈঠক হয়েছিল, এবং শুধু বাংলাদেশ বা ভারত না, এটা সারা পৃথিবীতেই উনি এটা করেছিলেন। চীনের ক্ষেত্রে আরো বেশি হয়েছিল। অনেক দেশে, মানে সাউথ এশিয়ার সম্ভবত শুধুমাত্র পাকিস্তান ছাড়া সব দেশের সঙ্গে এটাও হয়েছিল, মানে শুল্ক হার বাড়িয়েছিলেন। এখন বিষয়টা হচ্ছে ওই সময় কিন্তু যেহেতু আমাদের আপনি যদি ধরেন যে আমাদের প্রধানতম রপ্তানি পণ্য কি, প্রধানতম রপ্তানি পণ্য হচ্ছে পোশাক পণ্য, এবং আমাদের কিন্তু সবচেয়ে একক দেশ হিসাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি করি। এ কারণে আমাদের কিন্তু যখনই ওই ট্রাম্প এই রেসিপ্রোকাল ট্যারিফ যেটা বাড়ানোর পরে কিন্তু আমাদের একটা অস্থিরতা তৈরি হয়েছিল, এবং আমাদের যারা বিশেষ করে রপ্তানি করেন তারা কিন্তু এটা একেবারে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি ওই চুক্তির সময় আমি অ্যাজ এ রিপোর্টার হিসেবে, জার্নালিস্ট হিসেবে কাজ করেছি, আমার মনে আছে। যার জন্য ওই সময় কিন্তু একটা চুক্তি করাটা খুবই জরুরি ছিল, কীভাবে এই রেসিপ্রোকাল ট্যারিফ যেটি, মানে এইটাকে কীভাবে কমায় আনা যায়। এবং সেই সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খুব দৌড়ঝাঁপ এবং এটা নিয়ে লাভের লাভ হয়েছে তা কিন্তু এটা, এবং এই চুক্তিটা কিন্তু আপনি জানেন 2 দফা হয়েছে, এবং বর্ধিত দফাই হচ্ছে যে চুক্তিটার কথা আপনি বলছেন। প্রথম দফায় যখন হলো তখন কিছু কমালো, পরে আর 1% কমিয়েছে। তো এবং এই চুক্তি করার পিছনে আমি বলছি যে সরকারের পক্ষ থেকে নানা রকম কিছু চেষ্টা তদবির সবই ছিল, তারপরে তো চুক্তিটা হলো। মানে আমি বলছি প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে যখন চুক্তিটা হলো, এখন সরকারের, আপনি যে বর্তমান সরকারের কথা যেটি বলছিলেন যে এই চুক্তি থেকে সরে আসার, এখন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটি শক্তি, বলবো, আপনি যদি বলেন যে আপনি যদি সামরিক দিক থেকে বলেন সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু অর্থনৈতিক দিক থেকে যদি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা একেবারে জায়ান্ট। এবং এই যে আপনার মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে দেখেন, এটা পেট্রোডলারের এক ধরনের, পেট্রোডলারের আধিপত্য থাকবে কি থাকবে না এরকম একটা বিষয়। এই জন্য মানে এই চুক্তি, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা, আমি বলতো অর্থনৈতিক জায়ান্ট যারা, তাদের সঙ্গে একটা চুক্তি করে সেখান থেকে সরে আসাটা এটা আসলেই কঠিন। মানে এটা আমি এবং এটা কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, জি, মানে তবে আমার মনে হয় এই বর্তমান যে আমি ধরেন যতটুকু আমরা জানি, আপনি নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন, যেখানে যে ক্লজগুলো আছে সেটি যে কৃষিজাত পণ্যের আমদানি করা, এবং আমাদের কৃষিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, দুগ্ধজাত পণ্যের আমদানি করা, এবং বেশ কিছু জায়গায় তারা যাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞার জায়গা থেকে আমরা অন্য কিছু আনতেও পারবো না। রাশিয়ার কাছ থেকে তেল আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে। মানে এক ধরনের আপনার মনে হয় এই যে অনুমতির বিষয়টা বললেন না, এটা কিন্তু চুক্তির মধ্যে থাকতে হবে এমন না। আপনি চাইলে কি ইরানের সঙ্গে আপনি ইরান থেকে তেল আনতে পারেন? ওটা তো কোথাও ছিল না, কিন্তু আমরা আগে পেরেছি, পারি না। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া আছে, মানে আমরা পারবো না ওখান থেকে। এটা কিন্তু চুক্তির মধ্যে নাই, বাট পারি নাই আর কি। হ্যাঁ, আমি বলি যে আমাদের ইকোনমিস্ট যারা আছে অনেক সময় হয়তো মানে বক্তব্য আমি বলছি যে এটা কিন্তু চুক্তির বিষয় না। আপনি ইরান থেকে তো আপনি চাইলে তেল আনতে পারবেন না, আমরা পারি না, বলছি না। মানে আমি এগ্রিমেন্টের কথাই বলি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে পারস্পরিক শুল্কের যে বিষয়টা, ওই এগ্রিমেন্টগুলোতে কিন্তু এরকমই থাকে যে আমরা একটা পণ্য এক্সপোর্ট করব, ওনারা একটা ইম্পোর্ট করবে, এরকম একটা বিষয় থাকে। যেহেতু আমাদের খুব এক্সপোর্টের বাস্কেটটা খুব বেশি না, এই জন্য আমাদের একটু ওই যে চাপাই দেওয়া, মানে যারা আমাদের সাথে চুক্তি করে তারা একটা চাপাই দেওয়ার সুযোগটাও বেশি।
তো চুক্তিটা আরো নিশ্চয়ই আপনি যেভাবে বলছেন নিশ্চয়ই আমার কৃষিকে ক্ষতিগ্রস্ত করে না, আমার অন্যান্য যে সেক্টরগুলো আছে ডেফিনেটলি না। বা হচ্ছে যে আপনার এর ভিতরে আরো আছে যে আপনার হয়তো বিমান কেনার একটা বিষয় আছে যে কিনতে হবে তাদের কাছ থেকে, এইগুলো এই ক্লজগুলো আরো যদি হচ্ছে দেশের স্বার্থ সংরক্ষণ আমার হয়, কথা হলো যে এই দায় এই সরকারের নীতি হবে তা তো না। না না, এই সরকার আমি বলছি যে আগের সরকার যখনই করছে, আমি বলছি যে এটা যদি আরো দেশের স্বার্থ সংরক্ষণ করে করা যেত নিশ্চয়ই। আমার মনে আছে যে সেই সময় বিএনপির উচ্চ পর্যায়ের নেতারাও বলছেন যে শেষ সময়ে একটা নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত একটা সরকার এরকম চুক্তি করতে পারে কিনা, এরকম কথাও তো আমরা না না না, এই বিএনপির এই বক্তব্যকে আমি সমর্থন করি। এটা শুধু বিএনপি না, আমার মনে হয় সব রাজনৈতিক দলই এটার সাথে